প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি ঘেরাও করেছে জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা আজকে সিলেটের রণক্ষেত্র হয়ে। এদিকে আজ সিলেটের রণক্ষেত্র হয় তারেক রহমান যাওয়ার পরে বিএনপি এবং জামাতের মুখোমুখি সংঘর্ষ হয়। তারেক রহমানের গাড়িতে কঠিন প্রভাব পড়ে, এই নিয়ে ধ্বংসলীলা সারা দেশে। একটি সমস্যা আছে এখানে, খুব সম্ভবত মুফতি সাহেব বোধহয় ওনার বক্তব্যে বলেছেন যে সিলেটে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বা কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। তারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আরো বেশি বাস্তবায়নের পথ সুগম হবে। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু সিলেটে পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেবেন। পরে এই যে ফাটাফাটি লেগে গেছে দলে নাকি, কারণ আমরা স্পষ্টত দেখছি এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং সদ্য সাবেক বেশ কয়েকজন শিবির কেন্দ্রীয় সভাপতিও ইশারা ইঙ্গিতে স্পষ্ট ফেসবুক পোস্ট দিয়েছেন। বিএনপি কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলা করতে ভয় পায়, এটাই হচ্ছে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। কারণ শত্রুপক্ষ যখন আপনাকে সামনাসামনি মোকাবেলা করতে ভয় পায় এবং ছল ছাতুরির মাধ্যমে আপনাকে দমন করতে চেষ্টা করে, তখন যদি আপনি শক্তিমত্তা দেখাতে পারেন রাজপথে নেমেন, তখন কিন্তু শত্রুপক্ষ আপনার সামনে টিকতে পারবে না কোনোভাবে, 100% পরাস্ত হবে। সিলেটে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান পা রাখেন, তারপরই তার উপর ভয়াবহ প্রভাব পড়ে। জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আক্রমণ করে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আজকে তারেক রহমান সিলেট গিয়েছেন, সেইখানে তার খুবই খারাপ অবস্থা হয় এবং রাজনীতির মধ্যে মানে দেশের রাজনীতির মধ্যে নতুন অসংখ্য ঘটনা ঘটে যায় এবং সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি বিরাজ করে। আজকে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের সিলেটের অবস্থা এবং সিলেট গিয়ে তারেক রহমান যা যা বলেছেন সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সিলেটে পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেবেন। পরে বাইশা নদী পুনর্খনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতার উদ্বোধন করবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ জেলাবাসী। সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি। রিপোর্টে সিলেট চাঁদনীঘাট থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী মাহবুবুর রহমান রিপনকে। রিপন, প্রধানমন্ত্রীর চাঁদনীঘাটে কি কি প্রকল্পের উদ্বোধন করলেন সেই বিষয়ে একটা বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানতে চাই। অনেক এখনো প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে চাঁদনীঘাট রয়েছে, একটু আগেই তিনি ফলক উন্মোচন করে সিলেট নগরীর জলবদ্ধতা নিরসনের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই প্রকল্পটি মূলত 7,500 কোটি টাকার প্রকল্প। প্রথম দফায় মূলত 4,000 কোটি টাকার মতো এই প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে এই যে সুরমা নদী রয়েছে, সুরমা নদীর তীরে প্রায় 15 কিলোমিটার জুড়ে একটি শহর রক্ষা বাঁধ তৈরি করা এবং যে সকল খাল রয়েছে, মূলত আমরা গত 22 সালের বন্যার পর যে চিত্র দেখেছিলাম যে খালগুলো শহরের মাঝখান দিয়ে এসে সুরমা নদীতে পড়েছে এবং এই খাল বেয়েই নদীর পানি শহরে প্রবেশ করেছে এবং এইসব খালের মুখে সুইচ গেট নির্মাণের বিষয়টিও এই প্রকল্পের মধ্যে রয়েছে। এই প্রকল্পের 4টি সুইচ গেট এই প্রথম দফায় এখানে তৈরি করা হবে, যাতে করে সুরমা নদীর পানি নগরীতে প্রবেশ করতে না পারে এবং নগরীর ভেতরের যে জলাবদ্ধতা নিরসনের সেই সুইচ গেটের পানি যাতে সুরমা নদীতে ফেলা যায়, আর সেই প্রকল্পের মূলত সেই প্রকল্প রয়েছে। ইতিমধ্যে তিনি এই মুহূর্তে সুরমার নদী দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একটু আগে তাকে এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা। মূলত বলে রাখি যে এই প্রকল্পটি 2022 সালের বন্যার পরেই কিন্তু তৈরি করা হয়েছিল। তৎকালীন যিনি মেয়র ছিলেন বিএনপির, বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সে সময় তিনি এই প্রকল্পটি তৈরি করেছিলেন এবং সেই প্রকল্পটি কিন্তু গত এত বছরেও
প্রায় 4 বছর আলোর মুখ দেখেনি। সে সময় তিনি অভিযোগ করেছিলেন তিনি বিএনপির দলীয় মেয়র হওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটি বাস্তবায়ন করেনি। তবে এইবার এই বর্তমান সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং এই গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রীর প্রথম সফরে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটি আসলে বলতে গেলে অনেকটা সুখ করে এই অঞ্চলের মানুষের জন্য, বিশেষ করে সিলেট নগরীর মানুষের জন্য। আরেকটি বিষয় বলে রাখি, ইতিমধ্যে প্রকল্পের উদ্বোধনী কাজ শেষ করে আবারও গাড়িতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখান থেকে সিলেট সিটি কর্পোরেশনে যাবেন, সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। এরপরই তিনি এই বাসিয়া নদী রয়েছে, যেটি মূলত ভরাট হয়ে খালে পরিণত হয়েছে, সেই নদীর খননের কাজের উদ্বোধন করবেন তিনি। যদিও বৈরী আবহাওয়া রয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত এই সুধী সমাবেশের বক্তব্যের পর তিনি মূলত বাসিয়া নদী যে খনন কাজের উদ্বোধন সেটি তিনি করবেন। অনেক রিপন আপনার মাধ্যমে জানলাম এবং দেখলামও তারেক রহমান সেখানে আসলে নানাবিধ কার্যক্রম ভিতরে আছেন। দর্শক, এবার আমরা চলে যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, আপনার মাধ্যমে জানতে চাই আসলে কখন নাগাদ প্রধানমন্ত্রী সুধী সমাবেশে যোগ দেবেন, সেই ব্যাপারে বিস্তারিত কি তথ্যপত্র আছে আপনার কাছে? অনেক যেমনটি সহকারী মাহবুব রহমান রিপন জানাচ্ছেন যে শহরের চাঁদনী ঘাট এলাকায় তিনি সিলেট বন্যা প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে যে বিভিন্ন অবকাঠামো রয়েছে সেসব নির্মাণ কাজের উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে শহরের জলাবদ্ধতা নিরসন এবং সুরমা নদীর উভয় তীর সৌন্দর্য বর্ধন কর্মসূচির কলেজের উদ্বোধন শেষে তিনি এখন এই সুধী সমাবেশের উদ্দেশ্যে, আমি যে সুধী সমাবেশটায় রয়েছি সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে, এবং এখানটায় সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন কিংবা তার যেই কর্মপরিকল্পনা সিলেট সহ গোটা দেশ জুড়ে সেই পরিকল্পনা তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিলেট থেকেই কিন্তু তার নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছিলেন। দেখুন, এখানে আপনারা যারা আছেন সিলেটের মানুষ, বিশেষ করে অনেকেরই, প্রায় বহু মানুষেরই লন্ডন সফর করার সুযোগ হয়েছে। যারা যারা লন্ডনে গিয়েছেন আপনারা সকলেই জানেন NHS নামে একটি প্রকল্প আছে বা NHS নামে একটি সংগঠন আছে, যাদের দায়িত্ব হচ্ছে সেই দেশের সকল মানুষের, যারা সেই দেশের বৈধ নাগরিক, তাদের সকলের চিকিৎসা ব্যবস্থা তারা লুক আফটার করে, তারা দেখভাল করে। এবং ব্রিটেনের মতন দেশে কিন্তু NHS নিয়ে এখন তারা বেশ প্রেসারে আছে। এটি একটি ব্যয়বহুল বিষয়। সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের নাগরিক বা বৈধভাবে যারা বসবাস করে তাদের যে কোনো ধরনের অসুস্থতা সুস্থ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি সরকারের দায়িত্ব, সরকারের উপর একটি চাপ থাকে, অর্থনৈতিক একটি বিষয় থাকে এখানে বিষয়। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যে দেশগুলো উন্নত তারা দেখছে যে স্বাস্থ্য সেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সবকিছু বেশ ব্যয়বহুল। কাজেই আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরা এরকম একটি পরিকল্পনা গ্রহণ করেছি এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দেব গ্রামের মানুষের উপরে বেশি। তারা যাবে, তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না। এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করবে, হাইজিন সম্পর্কে তাদের সচেতন করবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামগ্রিকভাবে পুরো দেশে অসুস্থ, যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা আমাদের লক্ষ্য। তার ফলে স্বাভাবিকভাবে যারা হসপিটালে আসবে পরবর্তীতে অসুস্থ হয়ে, তাদেরকে যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসা, অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আপনার মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে টেক কেয়ার করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাআল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে আলোচনায়, বেশ কয়েকজন বক্তা আমার আগে উল্লেখ করেছেন যে একটি সমস্যা আছে এখানে, খুব সম্ভবত মুক্তাদির সাহেব বোধহয় ওনার বক্তব্যে বলেছেন যে সিলেটে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বা কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষ, তরুণ সমাজের অনেক সদস্য তারা বেকার থাকে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর আজ প্রথমবার মতো সিলেটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানবো, সহকর্মী শাহনওয়াজ বাবলু আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বাবলু, মুষলধার বৃষ্টি হচ্ছে সিলেটে দেখতে পাচ্ছি, আজকে প্রধানমন্ত্রীর সিলেট কেন্দ্রিক যে সফরসূচি এই সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপক কর্মসূচি রয়েছে, আজকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে নতুন যে উদ্ভাবনার চিন্তা প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটির উদ্বোধন করবেন। নতুন করে স্পোর্টস, অর্থাৎ সেখানে 8টি খেলায়, ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ 8টি খেলায় দেশের যে তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন। এটি বেলা 3টায় উদ্বোধন করবেন। আজকে সকাল 9:30টায় সিলেট বিমানবন্দর নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কিছুক্ষণ আগেই তিনি সিলেটের শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যে মাজার রয়েছে সেখানে প্রবেশ করেছেন। বৃষ্টি হচ্ছে প্রচুর, এখানে আমি একটু দেখাই যদি বাইরের পরিবেশটি। এখন আমি মাজারের সামনে রয়েছি, মাজারের ভেতরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা প্রোটোকলে ঘিরে রেখেছেন বলা যায়। প্রধানমন্ত্রীর গাড়ি বহর লাল সবুজের যে গাড়ি সেটি কিছুক্ষণ আগেই এই মাজারে প্রবেশ করেছে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন যে এখানকার যে সিলেট থেকে যে 2জন এমপি রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এসেছেন। এখান থেকে তিনি শহরের যে সার্কিট হাউসের পাশে যে চাঁদনী ঘাট রয়েছে সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর এখানে সদর উপজেলার যে কাশীপুর ইউনিয়ন রয়েছে সেখানে তিনি তার বাবা জিয়াউর রহমানের যে খাল খনন কার্যক্রম, অর্থাৎ তিনি সারা দেশে যে নির্বাচন ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল খাল খনন কার্যক্রমের খনন কার্যক্রম উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে দুপুরের নামাজ শেষে সেখানে দুপুরে খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন। তারপর বেলা 3টায় শহরের যে সিলেট স্টেডিয়াম রয়েছে সেখানে নতুন করে স্পোর্টসের উদ্বোধনের অংশ নেবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর যে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেবেন, যেখানে আসলে গণমাধ্যম কর্মীদের এখন এলাকা করা হয়তো তিনি এখন বের হয়ে যাচ্ছেন, হয়তো প্রধানমন্ত্রীর গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি যে তার যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের গাড়ি বহরগুলো বেরোচ্ছে এখন। যদিও আমাদের মাজারের ভেতরে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের, নিশ্চিত নিরাপত্তার মধ্যেই রয়েছে এই মাজার প্রাঙ্গণ। প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যেই মাজার জিয়ারত শেষে এখান থেকে বের হয়ে যাবেন। আপনি জানেন চলতি বছরের 21 জানুয়ারি এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভা শুরু করেছিলেন বিএনপি তৎকালীন চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই সারা দেশে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন। তো আজ বলা যায় এর একদিন আগেও তিনি এখানে এসেছিলেন, এসে তার শ্বশুরালয় যেখানে ছিল, যে আপনি জানেন সিলেটে তার শ্বশুরালয়, সেখানে শ্বশুরালয়ে রাতের খাবার খেয়েছিলেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছিলেন। 21 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিটেই মাজার জিয়ারত শেষে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন সিলেট থেকে। আপনি জানেন প্রধানমন্ত্রী শুধু তারেক রহমান নয়, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সিলেট থেকেই সিলেট মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করতেন এবং বেগম খালেদা জিয়া সবশেষ যে 1991 সালে যে প্রথম নির্বাচনে অংশ নিয়েছিলেন তখনও এই সিলেটের যে মাজার রয়েছে হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার রয়েছে সেটি জিয়ারতের মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র তারেক রহমান একই কাজ করেছিলেন। বলা যায় 2 মাসের মাথায় তারেক রহমান আবারও সিলেটে আসেন। বিশেষ করে সিলেটের এই তার আগমনকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট রেল লাইনের উন্নতিকরণ এবং ঢাকা চট্টগ্রাম রেল লাইনের যে আধুনিকায়করণের কথা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনি দীর্ঘদিন ধরে আপনি জানেন ঢাকা সিলেট যে সড়কপথ রয়েছে সেটি অনেকটাই বেহাল দশা, কাজ চলছে এখানে। তো এখানের স্থানীয় সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের পক্ষ থেকে এই দাবিটি উত্থাপন করা হয়েছে। বলা হয়েছে যে এই ঢাকা সিলেটের যে বেহাল দশার কার্যক্রম যাতে দ্রুত শেষ হয় এবং সড়কের কাজ যাতে শেষ হয়। তো আজকে সুধী সমাবেশে হয়তো প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরেই তাদের যে এখানকার মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে হয়তো তিনি কিছুটা প্রতিশ্রুতি দিয়ে যাবেন। তো তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে থাকবেন কিনা সকল কর্মসূচিটা আসলে বলা যাচ্ছে না। যদিও এর আগের কর্মসূচিতে যখন থেকে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভায় যে কার্যক্রম শুরু করেছিলেন তখনও তিনি এসেছিলেন, ডাক্তার জুবাইদা রহমান সাথে ছিলেন। তো আজও এসেছেন, বলা যায় যেহেতু তার পিতার এই বাড়ি এখানে। তো তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন সুধী সমাবেশে বেলা 11:30টায়। সুধী সমাবেশের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার যে মূল যে প্রকল্প কার্যক্রমের যে উদ্বোধন সেটি করবেন এর আগে। তারপর নানা কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেলবেলা বেলা 3টায় যে স্টেডিয়ামের নতুন করে উদ্বোধন শেষে সবশেষ যে সার্কিট হাউসে মত বিনিময় করেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সিলেটের বর্তমান পরিস্থিতি এবং তারেক রহমান সিলেটে গিয়ে যেই যা বলেছেন বা তার সিলেট সফরকে ঘিরে যে অনেক কথা এগুলো দেখাইছে গাইস। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।